প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রূপকথার রাতে। সাথে আছি বরাবরের মতো সেই পুরনো আমি রুহানি সালসাবিল লাবণ্য। শুক্রবারের রাত, ছুটির রাত এলেই একদমই নিয়মের বাইরে যেতে ইচ্ছে করে না, এনটিভিতেই চলে আসতে ইচ্ছে করে আর রূপকথার রাতে আপনাদের সাথে চমৎকার সময় কাটাতে ইচ্ছা করে। রূপকথার রাতে আমি জানি যে আপনারা থাকেন আমাদের সাথে, তাই প্রতি সপ্তাহের মতোই আমি আরেকবার মনে করিয়ে দিই যে স্ক্রলে আমাদের ফোন নাম্বার যাচ্ছে, আমাদের সাথে কানেক্টেড হতে ভুলবেন না ফোনের মাধ্যমে। তবে কথা হলো আমাদের সাথে কানেক্টেড হয়ে কাদের সাথে কথা বলবেন তাদেরকে পরিচয় করিয়ে দেবার আগে বলতে চাই, এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ, যেটা আপনারা এনটিভির পর্দায় দেখতে পাচ্ছেন প্রতি রবি সোম মঙ্গল রাত 8টা 20 মিনিটে। তো আমাদের আজকের রূপকথার রাতে আমরা এমন দুজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি যারা ঘরের শত্রু বিভীষণ নাটকে অভিনয় করেছেন। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, অভিনয়ের সাথে তার সখ্যতা 3 দশকের বেশি সময় ধরে। ছোট পর্দা, মঞ্চ, বড় পর্দা সবগুলো মাধ্যমেই তাকে আমরা সরব দেখতে পাই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী জয়রাজ। রূপকথার রাতে অনেক অনেক স্বাগত। আসতে পেরে আমারও ভালো লাগছে। আরও একজন অতিথি আছেন আমাদের সাথে, সে ঘরের শত্রু বিভীষণ নাটকের নতুন সদস্য রেজমিন সেতু। কেমন আছে? জি, ভালো আছি, এখন খুবই ভালো লাগছে। ওকে, যেটা বলছিলাম যে আজকে তো প্রথম দিকে আমরা ঘরের শত্রু বিভীষণ নিয়েই গল্প করতে চাই, এনটিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে। কেমন রেসপন্স পাওয়া হচ্ছে এই নাটকের জন্য, চরিত্রের জন্য? ঘরের শত্রু বিভীষণ রচনা শফিকুর রহমান শান্তনু, আর ডিরেকশন দিচ্ছেন সাজিন আহমেদ বাবু। তো ওদের সাথে আমার প্রথম কাজ, তো খুব ভালো লাগছে। আর আমার ক্যারেক্টারটা ডিটেকটিভ ক্যারেক্টার। আচ্ছা, তো ডিটেকটিভ ক্যারেক্টারটা তো একটু ডিটেকটিভ টাইপেরই থাকে, একটু রহস্য থাকে। তো ভালো, মানে আচ্ছা, এর আগে দাদা ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন? অসংখ্যবার। ওকে, অসংখ্যবার। তো এক একটা ক্যারেক্টার তো এক এক রকম থাকে। এই ক্যারেক্টারটা একটু অন্যরকম, যে এই ক্যারেক্টারে যে আমার বন্ধু থাকে মোশাররফ করিম, সো ওর একটা ক্যারেক্টার যে কিনা সবসময় খালি ঘরের মধ্যে ঝামেলা বাঁধায়। তো আমাকে নিয়ে আসছে যে তার একটা বোন আসছে, তো সেই বোনটাই স্মাগলিং করছে, তো তাকে ধরার জন্য আমি আসি। এভাবেই সম্পর্ক নাটকের ক্যারেক্টারটা শুরু আর কি। ওকে। আর সেতুর কথা বলতে হয় যে আমাদের সবার প্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে প্রথমবার। কেমন লাগছে, অভিজ্ঞতা কিরকম? শুরুতে একটু ভয় লাগছিল, কিন্তু গুণী মানুষজন ভয়ঙ্কর হয় না। খুবই ভালো লাগছে প্রথমবার মতো তার সঙ্গে কাজ করতে পেরে। তিনি আমার কি বলবো, স্বপ্নের নায়ক থাকে না অভিনেতাদের মধ্যে, তেমনটা উনি একজন। ওনার সাথে যদি কাজ করতে পারতাম আফসোস ছিল আর কি এতদিন। এখন হয়ে গেছে, শুধুমাত্র আমাদের ডিরেক্টর, আমাদের লেখক শান্তনু ভাই, বাবু ভাইয়ের জন্য আসলে তাদের কাছে আমি কৃতজ্ঞ। একটু শুটিং সেটের গল্প শুনে, এই যে বলছিলে যে প্রথমে তো ভয় কাজ করেছে, কিন্তু খুব সহজ হয়ে গেছে ব্যাপারটা, কিভাবে তিনি তোমাকে সহজ করে নিলেন? প্রথম দিকে একটু ভয় লাগছিল, কিন্তু পরবর্তীতে তিনি খুব ফ্রেন্ডলি আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তো তারপরে দেখলাম যে না, ভয়টা কেটে গেছে আর কি। থাকতে থাকতে মেকআপ রুমে সারাদিন থাকতে থাকতে, গল্প করতে করতে, অভিনয় করতে করতে নর্মালি ভয়টা কাজ করে না আসলে। তারপরে ঠিকঠাক হয়ে গেছে সবকিছু। সুন্দর একটা ইকুয়েশন দাঁড় হয়ে গেছে একদম। আচ্ছা, আরো গল্প শুনবো। দাদার কাছে একটু শুনি যে আমি যদি ভুল না করি এতদিন পর্যন্ত আপনার নাটকের সংখ্যা 1000 পেরিয়ে গেছে, আর আপনি বলছিলেন যে ডিটেকটিভ চরিত্রেও আপনাকে অসংখ্যবার আমরা পর্দায় দেখেছি। তবুও একজন অভিনেতার কাছে কিন্তু প্রত্যেকটা চরিত্র আলাদা। এই আলাদাগুলো মানে আপনি আলাদা করেন কিভাবে এই এক একটা চরিত্রকে? এই ডিটেকটিভ চরিত্রটিকেই আপনি পার্টিকুলারলি কিভাবে আলাদা করেছেন? এক একটা চরিত্রের এক একটা ধরন থাকে। তো দেখা যায় কোনো ডিটেকটিভ ক্যারেক্টার সেটা হচ্ছে যে মানে খুব মারমুখী হয়, কোনোটা হচ্ছে মজার। যেমন এই ক্যারেক্টারটা অতটা মারমুখী না, সে বাড়িতে ঢোকে এবং যাকে ধরতে আসে তার প্রেমেই পড়ে যায় এবং তার সাথে এক ধরনের কাছাকাছি যাওয়ার জন্য সে মাঝে মাঝে ট্রাই করে। তো এই ধরনের ক্যারেক্টার একটা। আর একটা হচ্ছে যে খালি মানে কি বলবো, যারা অন্যায় করে তাদেরকে খোঁজা। সো এই ক্যারেক্টারটা একদম যে ওইভাবে করা তা না, এটা একটু ডিফারেন্ট। সো বিভিন্ন ক্যারেক্টারের নফস থাকে, তো সেই নফস অনুযায়ী অভিনয় করতে গিয়ে ক্যারেক্টারগুলোকে আলাদা করি আর কি, মানে আমি চেষ্টা করি ওভাবে আর কি।
ছোট পর্দা বড় পর্দা প্রত্যেকটি মাধ্যমে বলছিলাম যে কাজ করা হয়েছে, আর মঞ্চ তো আছে, আরণ্যকের সাথে বহু বছরের সম্পর্ক। দাদা, অভিনয়ের ক্ষেত্রে যে ব্যাপারটি, যে প্রত্যেকটি মাধ্যমের ল্যাঙ্গুয়েজ আমি ভুল না করলে আলাদা। যেমন উপস্থাপনার ক্ষেত্রে এখন যেমন আমি আপনাদের সাথে গল্প করছি, এখন যে টোন, একটা কর্পোরেট ইভেন্টে গিয়ে কিন্তু স্টেজে যখন দাঁড়াবো সেই টোনটা আলাদা হয়ে যাবে। তো যেহেতু অভিজ্ঞতার পাল্লাটা অনেক ভারী এবং অনেক দেখেছেন, এখন নাটকের প্যাটার্নের চেঞ্জ এসেছে, সব কিছুতেই চেঞ্জ এসেছে, পুরো চেঞ্জটা দেখেছেন 90s থেকে। তো সেই জায়গা থেকে একটু আপনার কাছে শুনতে চাই, অন্তত নতুন যারা আছে তাদের হেল্প হবে, যে প্রত্যেকটা মাধ্যমে অভিনয় করার যে টেকনিকগুলো কোন জায়গাগুলোতে আলাদা। না, আলাদা মানে অভিনয় তো অভিনয়। তো মঞ্চের ক্ষেত্রে যেটা হয় যে মঞ্চে হচ্ছে সশরীরে আমি একটা স্টেজের মধ্যে অভিনয় করছি, সেখানে একদম সশরীরে আমার দর্শক থাকে, আমি নিজেও মানে লাইভ এবং সশরীরে অভিনয় করছি, সেটা এক ধরনের। আর মঞ্চে যেটা টোনাল ক্যারেক্টার সবকিছুই তো সেটা মঞ্চে যেটা থাকে, মঞ্চের ইয়েটা অনেক বড়, বড়, অনেক বড়। তো ওখানকার এক্সপ্রেশনগুলো অনেক বড় বড় করে দিতে হয়। ডায়লগ একটু, আগে তো এমন সময় ছিল যে মহিলা সমিতিতে কোনো ধরনের সাউন্ড সিস্টেম ছিল না, এসি ছিল না। যখন ঘেমে ঘেমে অভিনয় করতাম, দেখা যেত ঘেমে নিয়ে ফেলছি, তারপরে লাউড দিয়ে আমাদের শেষ রো পর্যন্ত দর্শককে শোনাতে হতো, এক ধরনের ফাইট থাকতো। টেলিভিশনে যেহেতু ছোট পর্দা, সেহেতু সেখানে আরো সূক্ষ্ম অভিনয় করতে হয়। সিনেমা তো আরো একটু ভার্টস, সেখানে মানে অভিনয় তো অভিনয়, তারপরে কিছুটা মানে অল্প একটু ফারাক আছে। ওটা একজন অ্যাক্টর আসলে করতে করতে ধরে ফেলে। মানে আমার প্রথম দিকে, যেমন আমি টেলিভিশনে যখন প্রথম অভিনয় করেছি, তখন আমার কাছে মনে হতো যে আচ্ছা এরা এত কাট করে কেন, একবারে বললেই তো হয়, একবারেই তো সবকিছু হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে করতে করতে আসলে বোঝা যাচ্ছে যে রেডিওতে এক ধরনের, টেলিভিশনে এক ধরনের, সিনেমায় এক ধরনের, ওটিটি প্ল্যাটফর্ম এক ধরনের, তারপরে আমাদের যে ইউটিউবের কিছু নাটক হয় সেখানে অ্যাক্টিং প্যাটার্ন এক ধরনের, মানে দর্শক ভেদে আসলে অভিনয়টা হয়। আরো গল্প শুনবো অভিনয়ের, আমি একটু সেতুর কাছে চলে আসি। সেতু, ঘরের সূত্র বিভীষণ এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়া কিভাবে হলো? হঠাৎ করেই, আমি তো মাঝখানে একটি লম্বা সিরিয়াল করেছি, আপনি ইতিমধ্যে জানেন। তো জবার শেষ হওয়ার পরপর মাসখান দুয়েক পরে হচ্ছে ইনফ্যাক্ট আমি তোমার নামটাই ভুলে যাই। হ্যাঁ, আমার মনে হয় জবাই না, আমার মুখে বারবার জবাই চলে আসে। আমার জবা শুনতেই ভালো লাগে এখন পর্যন্ত। আচ্ছা, তো তারপর হঠাৎ করে কল আমাদের ডিরেক্টর ভাইয়ের, বাবু ভাই বললো যে ফ্রি আছো কিনা বা করতে পারবে কিনা, এরকম একটা সুযোগ এসেছে, তুমি কি করতে চাও? হ্যাঁ, আমি তো করতে চাই, এখন ফ্রি আছি। আর তাছাড়া আমার ইচ্ছাও ছিল, স্বপ্নও ছিল একটা। তো সেজন্যই আসলে নতুন করে সিরিয়ালটিতে ঢোকা। আর আমার ক্যারেক্টারটা খুবই মজার। বাড়িতে নতুন সদস্য হয়ে আসি মুশাররফ কবির বাড়িতে। তো এসে তার সঙ্গে আমার যত ভালোবাসায় আর কি, ঝগড়া বলবো না, তাকে আমি যে ভালোবাসি তাকে ভালোবাসার আর কি ফাঁদে ফেলানোটা ঠিক না, আসলে মানে ভালোবাসায় আর কি জড়ানো। উনি অলরেডি জড়িয়েছেন ইতিমধ্যেই মনে হয় তার ওয়াইফ ক্যারেক্টারের সঙ্গে। তো সেক্ষেত্রে নতুন করে আর কি তার সঙ্গে প্রেমে লিপ্ত হওয়া, এরকমই কাহিনী চলছে আপাতত। বাকিটা পরে দেখা যাবে। সিন ওনার সঙ্গে? হ্যাঁ, ওনার সঙ্গে, ওনার সাথে। আচ্ছা, তখন যেটা বলছিলাম একটু শুটিং সেটের গল্প শুনি, কেমন এনজয় করছো, কি কি হচ্ছে? শুটিং সেটে আমরা মূলত হচ্ছে, আমি যে কয়দিন শুটিং করেছি আমার জয়রাজদার সাথে আমার কাজ হয়নি, ওই সিরিয়ালটাতে দেখা হয়নি। তো আমি গিয়ে দেখলাম যে আমরা একটি সিকোয়েন্স হচ্ছে 2 থেকে 3 বার রিহার্সেল করি, সব একদম টোটাল A to Z রিহার্সেল করে তারপরে আমরা শুটিং করতে চলে যাই। আমাদের 3টা ক্যামেরা বা 2টা ক্যামেরা থাকে, একটাকে হয়ে যাচ্ছে। আমাদের কোনো রকম বারবার মাস্টার শট, ক্লোজ আপ আলাদা আলাদা করে কোনো রকম করে নিতে হচ্ছে না, একবারে কি কারণে আগে কি রিহার্সাল করা হচ্ছে? হচ্ছে? হ্যাঁ, যে বললাম 2 থেকে 3 বার রিহার্সেল করি আমরা মেকআপ রুমে বা সেটে যাওয়ার সময়, সেটা যে এই আর কি হয়ে যাচ্ছে। তো এটা ইজিলি হয়ে যাচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে না, ভালো লাগছে, একদম হয়ে যাচ্ছে। সিনটা শেষ, আচ্ছা কিভাবে কি হয়ে গেল এরকম আর কি। তো সব সেটে এরকম হয় না। এই যে সেটের কথা যদি একটু শুনতে চাই, ঘরের সূত্র বিভীষণে। এখন হয়েছে যে বাজেট সংকুলতার জন্য, এখন টেকনিক্যাল কারণের জন্য অনেকগুলো ক্যামেরা একসাথে কাজ করা হয়। আর্টিস্টের ডেটেরও একটা সংকুলন থাকে। সো সব কিছু মিলে এখন 3-4 ক্যামেরায় কাজ করা হয়। সো ওই রিহার্সেল করা হয়, তারপরে দেখা যায় যে ওর সাথে হয়তো আমার দেখাই হলো না, মানে গল্পের প্রয়োজনে দেখা গেল এতগুলো ক্যারেক্টার, এতগুলো গল্প থাকে যে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের দেখাই হয় না।
কিন্তু মানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একের পর স্ক্রিনে এক। দেখতে পাচ্ছি যে একের পর এক, যেমন আসার আগে ও আসবে জেনে কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি। সো এখন নাটকগুলো এভাবেই হয়, আর আড্ডা তো হয়, অনেকদিন পরে দেখা হয় সেটা ঘরের সবার সাথে। শত্রু বিভীষণ সেটে কে আপনার সব থেকে আপন, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ক্যামেরা? মোশাররফ তো আমাদের বন্ধু, ছোটবেলা থেকে একসাথেই বেড়ে ওঠা আমাদের। তারপরে মামুনুর রশিদ আছেন আমার গুরু, উনি আছেন, তারপরে আরো অনেকে আছেন। সো এখন কাজ করতে করতে আসলে সবাই আপন কোনো না আর কি। কোনো ভাবে আপন আর কি। আর তাছাড়া আমরা Especially কিন্তু বলা খুব দেশি, আমরা হ্যাঁ। দুজনে কিন্তু দেশি, আমাদের আমাদের- বাড়ি টাঙ্গাইলে। তো সেক্ষেত্রে যেখানে দেশিরা থাকে তখন আড্ডাটা আরো বেশি জম্পেশ হয়ে ওঠে। একেবারে হয় না যে একটা ধারাবাহিক মানে অনেক দিনের একটা সম্পর্ক, সেটা শেষ হয়ে গেলে কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগে, তাই না? যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, যে একই সেটে একইভাবে একই মানুষগুলোর সাথে দেখা আর হচ্ছে, তাছাড়া একটা পরিবারের পরিবারের চেয়ে মতো কিন্তু হয়ে যায়। আমরা হচ্ছে আমাদের সেটেই বেশি সময় কাটাই। সকাল 6টা, ভোর 6টায় উঠি, আমরা সেটে যাই 8টা 9টা 10টার দিকে যখন কল টাইম থাকে। তো সারাটা দিন ওখানেই থাকি, আমাদের খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, আবার ফিরতে ফিরতে রাত 12টা 1টা বেজে যাচ্ছে। তো সারাদিন কিন্তু ওখানেই থাকা, পরিবারের চেয়ে তারাই কিন্তু বেশি আপন পরিবার। আপন হয়ে যায়, সময়টা তো তাদের হ্যাঁ। সাথেই বেশি কাটানো হচ্ছে। সেটাই। আর বেশিরভাগ সিরিয়ালগুলোতে বেশি সমস্যা হয়, 1-1.5 বছর কাজ করি, এরপরে দেখা যাচ্ছে তাদের সঙ্গে দেখাই হয় না, আগামী 3-4 বছর 5 বছর হয়ে যায়। তো সেক্ষেত্রে থাকে না যে প্রতিদিনের যে আমাদের একটা ব্যাপার থাকে যে না দেখা করতে হবে, দেখা হবেই তো, কাজ হবেই তো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, সেই জন্য খারাপ লাগে। নিত্যদিন যেটা থাকে সেটা আর হয়ে উঠছে না, একটু খারাপ তো লাগে একটা প্রথম দিক ইমোশনের থেকে। জায়গা তো অবশ্যই তৈরি হয়, আফটার অল শিল্পী আর শিল্পীরা তো এমনিতে একটু ইমোশনাল সবকিছুতেই। সবকিছুতেই। আচ্ছা দাদা, এই ডিটেকটিভ চরিত্রটি আপনার কাছে ডিরেক্টর কিভাবে বর্ণনা করেছে, আপনার কিভাবে ঘরের শত্রু বিভীষণে যুক্ত হওয়া? ঘরের শত্রু বিভীষণে যুক্ত হওয়া ওই যে ওর মতোই কল করেছে, তারপরে কাজটা শুরু হয়েছে। আর ওই যে ঘরের শত্রু বিভীষণ বলতে যে মোশাররফের যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে যে ও এক এক সময় এক এক ধরনের কথা বলে এবং এমনভাবে বলে যে আসলে বিশ্বাসযোগ্য। যেমন একটা সিকোয়েন্সে সে বলতেছে বাবা এটা করেছে, আমি একেবারে দেখা গেল যে আঙ্কেলকে জেল পর্যন্ত নিয়ে যাই, কিন্তু ফাইনালি দেখা যায় যে এটা মিথ্যা ছিল। ও এমনভাবে কথাটা বলে, হাউ প্যাথেটিক। এমনভাবে কথাটা বলে যে বিশ্বাসযোগ্য, এবং ওই ক্যারেক্টারটাই আসলে পুরো গল্পটাকেই নাড়াচাড়া করে আর কি। এক এক সময় এক এক ধরনের ঘটনা ঘটে, ও আসলে পরবর্তীতে দেখা যায় না এই ঘটনাটা ফলস। যেমন এই যে ওর বোনের ব্যাপারে বলে যে একটা স্মাগলার স্মাগলিং করে আসছে, তুমি চেক করো, আমাকে খবর দেয়, আমি যাই দেখি যে আসলে সে কোনো কিছুই করেনি। তো আমার গল্পগুলো এরকম আর কি। আপনি বিরক্ত হন না? বিরক্ত, হ্যাঁ। পরে দেখা যায় যে তার উপর বিরক্ত হচ্ছে, আর আলটিমেটলি কিছু করার নাই। মোশাররফ করিমের সাথে আপনার এটা কততম প্রজেক্ট, বা আপনাদের তো অনেক দিনের অনেকগুলো কাজ সম্পর্ক। করেছি ওর সাথে, হিসাব ছাড়া মনে হয়, মোটামুটি হিসাব ছাড়া। করা যাবে মোটামুটি না। হিসাব ছাড়া। কারণ আমরা তো সব সমসাময়িক একসাথেই বেড়ে ওঠা আমাদের। ও এক নাট্যকেন্দ্র করে, আমি আরণ্যক করতাম, সো আরণ্যক করি, সেখান থেকে আমাদের আসলে সম্পর্ক। Bonding টা। টেলিভিশনে তো পরবর্তীতে আমরা প্রফেশনাল অ্যাক্টিং আসছি এবং করছি, সো ওর সাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করা হয়। আচ্ছা, ধারাবাহিক চলছে ঘরের শত্রু বিভীষণ, এমন তো অবশ্যই অভিজ্ঞতা আছে যে একসাথে কয়েকটি ধারাবাহিক চলছে এবং কয়েকটি চরিত্র ধারণ করতে হচ্ছে। তো সেটা তো অবশ্যই স্লট করা থাকে যে মাসের এই সময়টা এই ধারাবাহিকে, এই ধারাবাহিকে, এই ধারাবাহিকে। এই চরিত্রের ট্রানজিশনটা কিভাবে একজন অভিনয় শিল্পী অ্যাডাপ্ট করে? এটা অভ্যস্ততা, আসলে কাজ করতে করতে এক ধরনের অভ্যস্ততা দাঁড়িয়ে যায় আর কি। তো মাঝে মাঝে অবশ্যই একটু দেরি হয়ে গেলে বলি যে এই আগের ফুটেজটা একটু পাঠাও, একটু দেখে নেই, কন্টিনিউটি দেখি Continuity দাঁড়াচ্ছে। দেখি, তারপর আর এমনিতে তো ক্যারেক্টারে ওরা দিয়ে রাখে আমাদেরকে। সো এইটা একটা অভিজ্ঞতা এবং একটা জার্নির মধ্যে দিয়ে, যেহেতু বাংলাদেশে জন্ম নিয়েছি, সো সিরিয়াল করেই আমাদের জীবিকাটা বেশিরভাগ আসে। সেই ক্ষেত্রে এই এই জিনিসটা, এই পারদর্শিতাটা অ্যাচিভ করতে হয়। তৈরি হয়ে যায় হ্যাঁ, তৈরি এটা হয়ে যায়। নিজের মধ্যে। আচ্ছা, আমি একটু সেতুর কাছে সেতুর গল্প শুনি, যে যেই প্রজেক্ট দিয়ে সেতু সবার কাছে পরিচিতি পেয়েছে বা নিজের সিগনেচার, সেটা জবা। অভিনয়ে আসা হলো কিভাবে? ছোটবেলায় আমি নাচ করেছি, নাচের মাধ্যমে অভিনয়ে আসা। নাচ, আমার বাড়ি যেহেতু টাঙ্গাইলে, ওখানে নাচ শিখতাম। তারপরে ঢাকায় এসে টোকাই নাট্য দল, মেহেদী হাসান সাজু হচ্ছে চেয়ারম্যান, তো ওনার থিয়েটার থেকে আমার আসলে নাচ, অভিনয় সব কিছু শুরু। তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে ছোট থেকে একটু একটু ভালো কাজ করতে পেরেছি আসলে। বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে কাজ করেছি বেশ কয়েক বছর। তারপর যখন একটু বড় হলাম, মাঝখানে কয়েকটা সিঙ্গেল
তার ধারাবাহিক সকাল আহমেদের ধারাবাহিক ছিল, পিতা বনাম পুত্রগং, এটা আমার টার্নিং পয়েন্ট ছিল আমি মনে করি। ওনাদের সঙ্গে কাজ ছিল, সকল মানে বিগ বিগ আর্টিস্ট সবাই ছিল, শুধুমাত্র আমি এক কনিষ্ঠ আর্টিস্ট ছিলাম ওখানে, খুবই ক্ষুদ্র আর কি, বয়সের দিক দিকেও বা কাজের দিকেও সবকিছু দিক দিয়ে। তার মাঝখানে হচ্ছে আমার জবার ডাক পাই, সেখানে 450 মেয়ে থেকে অডিশন দিয়ে দিয়ে 5টি ধাপের মাধ্যমে আমি জবা হয়ে উঠি আসলে। তো কষ্ট ছিল, সহজ ছিল না পথটা এতটা, যে কোনো কিছু অ্যাচিভ করতে হলে তো একটু কষ্ট করতে হবে। তো সেক্ষেত্রে বলবো এখন আপাতত খুবই ভালো লাগছে। এখন রাস্তা বের হলে আমাকে জবা নামে অনেকেই চেনে, জবা বলে ডাক দেয়, এটা জবা আপু না। ছবি তুলতে আসে, যেটা চেয়েছিলাম শুরু থেকেই, পরিচিতি। তো আস্তে আস্তে হচ্ছে, আশা করি আগামীতে আরো হবে যদি কিনা ভালো ভালো কাজ করতে পারি। যে নিজেকেই ওই জবা থেকে বের হয়ে আরো নতুন চরিত্রগুলোতে যেন মানুষ চেনে, যেন ওই নামগুলো ধরে ডাকে, সেই জায়গাটাতে আসার ইচ্ছা। দাদার কাছে আসি, যে যেটা বলছিলাম, দাদা অভিজ্ঞতার পাল্লাটা অনেক ভারী। আরণ্যকের সাথে যুক্ত হওয়া কিভাবে একদম শুরু? আমার বেসিক্যালি থিয়েটারে শুরু চিটং থেকে। আমি ওমরগনি এমএস কলেজে পড়তাম, তো সেখানে কলেজের নাটক, সেখান থেকে আসলে আমার কলেজ নাটকে আমি পারফর্ম করি। সেখান থেকে মঞ্চবকুট নামে একটা দল ছিল, সেই দলে জয়েন করি। তারপরে 91 সালে ঢাকায় এসে ঢাকা পদ্ধতিকে 3 মাস ছিলাম, তারপরে আরণ্য। এই আরণ্যকে ঢাকায় তখন কি মানে রিলেটিভের বাসায় বা না না না, ঢাকাই থাকতাম। ঢাকাতেই থাকতেন, কিন্তু চিটংয়ে আমি একটা কারণে পড়তে গিয়েছিলাম। পড়তে গিয়েছিলেন, আচ্ছা। ইন্টারমিডিয়েটটা ওখানে করেছি। ওকে। তারপরে কি ঘটলো? তারপরে থিয়েটারের সাথে আরণ্যকে জয়েন করলাম, এবং তারপরে একের পর এক মঞ্চনাটক, পথনাটক করা শুরু করলাম। 91-এ আমাদের মামুন ভাইয়ের একটা নাটক, মামুনুর রশিদ আর ওনার মোস্তাফিজুর রহমান সাহেব, উনি ছিলেন ডিরেক্টর, স্বপ্নের শহর, একটা পাসিং শট দিয়ে আমার যাত্রা শুরু আর কি টেলিভিশনে 91। তো ওখান থেকেই শুরুটা হলো আমার। সেই পাসিং শটের পরের কোন নাটক ছিল বা কি চরিত্র ছিল? সেটা মনে নেই, কিন্তু ওইটা মনে আছে যে শুধু একটা পাসিং শট। কম বেশি সব আর্টিস্টের শুরুটা পাসিং শট, ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, আমরা যারা থিয়েটার করতাম তখনকার সময়, ম্যাক্সিমাম লোকের উত্থানই কিন্তু ওইভাবে, হ্যাঁ, ছোট ছোট ক্যারেক্টার করে। কারণ আমাদের কোরাস থেকে আমাদের থিয়েটারও শেখানো হতো যে কোনো ক্যারেক্টারই আসলে ক্যারেক্টার, আর সবসময় অভিনেতা হতে চেয়েছি আর কি। অভিনেতা হওয়া তো সহজ না, তখন ওটাই অনেক বড় কিছু মনে করতাম, যে না স্টেজে উঠবো, পারফর্ম করবো, এটা অনেক কিছু। আচ্ছা, সবসময় অভিনেতা হতে চেয়েছেন, এই চাওয়ার শুরুটা কবে থেকে? যবে থেকে থিয়েটার শুরু করেছি তবে থেকে। ছোটবেলা থেকে না, এরকম কোনো ব্যাপার ছিল? ছোটবেলা থেকে ছিল না, হঠাৎ করে ম্যাট্রিকের পরেই আসলে আমার এক ধরনের ঝোঁক ছিল। ঝোঁক যে ছিল না তা বলবো না। ঝোঁকটা তৈরি হলো কিভাবে, কাকে দেখে বা কি ঘটনার প্রেক্ষিতে যে অভিনয় শিল্পী হব? না, তখন এই যে আমাদের যারা আগে ছিলেন তাদের অভিনয় দেখতাম, এবং তখন মনে হতো যে সবচেয়ে বড় জিনিস ছিল যে নেম অ্যান্ড ফ্রেম, মানুষজন চিনবে, জানবে। এসব থেকেই আসলে আগ্রহটা জন্ম, যে কোনো এমন কোনো কাজ করি যেটা করলে সবাই চিনবে, জানবে, এবং এক নামে হয়তোবা পরিচয় হবে। যদিও সেটা হয়নি আমার জীবনে, এখনো স্ট্রাগলিং কাজ করে যাচ্ছি। হ্যাঁ, যদিও এক নামে কেউ চেনে না। কেন মনে হয় যে এখনো স্ট্রাগলিং? অবশ্যই, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম অভিনেতাই আসলে স্ট্রাগলিং, মানে রেগুলার কাজ, এবং বিভিন্ন সময় বিভিন্ন হাওয়া আসে, তো সেটার সাথে ফাইট করে অ্যাক্টিং করাটা একটু ডিফিকাল্ট। ইন টোটাল যদি জিজ্ঞাসা করি কি কি ডিফিকাল্টিজের মধ্য দিয়ে যেতে হয়েছে? যেমন এক সময় হতো যে বিজ্ঞাপন যারা করবে তাদের টেলিভিশন বেশি করে, মানে বড় ক্যারেক্টার থেকে শুরু করে প্যাট্রোনাইজ করতো। তারপরে এখন যেমন ভিউ আর্টিস্ট, আমার যদি ভিউ থাকে তাহলে আমাকে, আমার প্রচুর কাজ আছে, ভিউ কম, কাজ কম। তো ওই যে আগের সময়টা বলছিলেন যে টেলিভিশনে বা টিভিসিতে যাদের ফেস বেশি দেখা যাবে তাদেরকে কাজে প্রায়োরিটি দেওয়া হবে, তো ওই টিভিসির সুযোগটা বা ওই টিভিসির কাস্টিংটা কিভাবে হতো? টিভিসির কাস্টিংটা তখন এজেন্সি করতো। যেমন আমি একটা ছোট গল্প বলি, ফরিদি ভাই, হ্যাঁ ওই রকমই ছিল, হুমায়ুন ফরিদি, ওনার সাথে একটা নাটক করতে গিয়েছিলাম। তো ওনার সাথে কাজ করা হয়েছে খুবই কম, 4-5টা করা হয়েছে। তো আমিরুল হক চৌধুরী একটা নাটক করতেও, তো ফরিদি ভাইয়ের সাথে সেদিন রিহার্সেল ছিল। তখন আমার একটা বিজ্ঞাপন যায়, আটকির দিন শেষ, A1 ফিটিংসের একটা বিজ্ঞাপন। তো ফরিদি ভাই আমাকে জিজ্ঞেস করলো যে উনি কখনো বিজ্ঞাপন করেননি। তো উনি জিজ্ঞেস করলো তুমি বিজ্ঞাপন করছো কেন? তো আমি উত্তর দিলাম, ফরিদি ভাই বিজ্ঞাপন করলে কাস্টিং হয়, এর জন্য করছি। সো
উনি রিপ্লাই কি দিলেন? উনি যে মজার মজার কথা উনি বললেন বলতেন। না বিজ্ঞাপনটা দেখছি আমি, ভালো লাগছে, কিন্তু কেন করছিল? তখন আমি উত্তর দেওয়ার পরে উনি আর প্রতি উত্তরে কিছু বলে নাই। সো এক একটা সময় এক এক ধরনের প্রতিবন্ধকতা শুরুতে তৈরি হয়। সো সেখান থেকে আসলে অনেক অনেক আর্টিস্ট প্রতিবন্ধকতা পার করে কাজ করাটা ডিফিকাল্ট। তো সেই তবে ওই ডিফিকাল্টিজের মধ্যে মানে মাঝে মাঝে ভালোবাসার জায়গাটা এত বেশি স্ট্রং যে তখন প্রতিবন্ধকতাকে পাত্তা না দিয়ে ভালোবাসাটাই গাঢ় হয়ে যায়। না, ওই যে এক ধরনের চিন্তা ছিল যে যেহেতু অভিনয় করি, একসময় তো টেলিভিশন ছিল না, মানে এতগুলো চ্যানেল ছিল না, তখন আমি একটা চাকরি করতাম। তারপরে যখন টেলিভিশন আসলো তখন একটা সময় চিন্তা করলাম না, এটার মধ্যেই থাকি, যে যেহেতু অভিনয় করি সেহেতু অভিনয়ের মধ্যেই থাকি। কিন্তু ফাইনালি দেখা গেল যে অভিনয়ের মধ্যে ঢুকে আবার থিয়েটারটা করা হলো না, থিয়েটারটা একটু হয়ে গেল, কারণ দেখা যেত যে শুটিংয়ের দিন হয়তো একটা শো পড়ে গেল, সেদিন আমি ম্যানেজ করতে পারলাম না। সো এইভাবেও মানে আমাদের অ্যাক্টরদের এইভাবেও অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আসলে জীবিকা এবং কাজ দুটো চালাতে আচ্ছা, থিয়েটারের গল্পে আবারও আসবো। আমি একটু সেতুর কাছ থেকে ঘুরে আসি। টাঙ্গাইলের মেয়ে, সেখানে নাচ শেখা, সেখানেই বেড়ে ওঠে। একটু ছোটবেলার গল্প শুনি। ছোটবেলায় আমি ক্লাস 7 পর্যন্ত ছিলাম টাঙ্গাইলে। টাঙ্গাইলে বাড়ি থেকে হচ্ছে আমরা গ্রামে থাকতাম, গ্রাম থেকে শহরে আসতে আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লেগে যেত। তখন তো সিএনজি ছিল না, বেবি ছিল, বেবি ট্যাক্সি বলে আর কি। 10 জন না হলে ওঠা যেত না, আমাদের তো গাড়িটার তখন আর কিছু ছিল না, এখনো নাই যদিও। তো তারপরে 10 জন ভরলে তারপরে হচ্ছে আমরা আসতাম। মাঝখানে আমাদের ব্রিজ ওখানে মানে ভেঙে গেছিল আর কি, সুরুজ তারটিয়া সুরুজ ব্রিজ ভেঙে গেছিল। তো এর মধ্যে 1.5-2 বছর লাগছে ওটা ঠিক করতে। তো 2-3 ঘন্টা পার হয়ে এসে একটা শুধুমাত্র মুদ্রা বা একটা ফিগার আমাকে শিখিয়ে দিত, ওইটা শিখিয়ে চলে যেতাম। আবার তারা বলতো পরে আসছেন পরে যাবেন, কিন্তু এদিকে যে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার পর আর কিছু পাবো না, বা গ্রামের রাস্তায় ভ্যানও চলতো, তো ভ্যান ট্যান যে কিছুই পাবো না সেটা তারা খেয়াল করতো না আসলে। তো ওই সময় আমার ব্যাপারটা একটু ভিন্ন, যে দাদা যখন বলছিল যে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল না কিন্তু বড় হয়ে যাওয়ার পরে ঝোঁক ছিল, আমার যেটা হচ্ছে আমার ইচ্ছার চেয়ে আমার আম্মুর বেশি ইচ্ছা ছিল। আম্মুর স্বপ্ন ছিল আমার তোমাকে মেয়ে। কিছু জিজ্ঞাসা করলে বেশিরভাগ সময় উত্তরও পাওয়া যায় না, যেটা আম্মু জানে। আম্মু জানে, কারণ ছোটবেলা থেকে তো বেড়ে ওঠা আম্মুর মাধ্যমেই, সবসময় আম্মুর সাথে সাথে নিয়ে থাকে ঘুরে। তো আমার পছন্দের চেয়ে আমার মনে হয় তিনি আমার পছন্দটা বেশি জানেন, বেশি বুঝেন, যে না আমার মেয়েকে এটা পড়লে বেশি ভালো লাগবে, সেটা আমি জানি। তো তার ঝোঁকের জন্যই আসলে মিডিয়াতে আসা, কাজ করতে আসা। তার স্বপ্ন ছিল, আমি শুনেছি ছোটবেলায় যে তার নাকি অনেক ইচ্ছা ছিল মিডিয়াতে কাজ করার। আমি এখনই এটাই বলতে চাচ্ছিলাম যে হয়তো নিজের স্বপ্নটা যেটা হয়ে ওঠেনি, সেজন্য তার মেয়েকে দিয়ে করাচ্ছে আসলে। তার স্বপ্ন ছিল তার মেয়েকে দেশে দশে সবাই চিনবে, খুব ভালো নামে প্রতিষ্ঠিত হবে। তো সেই পথেই হাঁটছি, বাকিটা এখন দর্শকদের ভালোবাসার উপর সবকিছু ডিপেন্ড করবে। আচ্ছা, ছোটবেলার গল্প তো শুনলাম, আরো গল্প শুনবো আমি সেতুর কাছে। দাদার থিয়েটার জীবনের গল্পগুলো শুনে, এখনো আপনি মঞ্চে অভিনয় করেন আমি যতদূর জানি। এখন রেগুলার না, কিন্তু আমাদের যখন উৎসব হয়, রারাং একটি নাটক আছে আমাদের, তো ওই নাটকটা আমি পারফর্ম করি, ওকে, মানে উৎসবে করি। উৎসবে করেন। কিন্তু বিশাল জনপ্রিয়। কিন্তু যখন পেছনে ফিরে তাকান থিয়েটারের সেই রঙিন সময়টা, রিহার্সেল রিহার্সেল রিহার্সেল, একটু সেই সময়টার কথা শুনতে চাই। হ্যাঁ, সেই সময়টা তো আসলে তখন দেখা যেত যে বেকার ছিলাম, অত টাকা পয়সা লাগতো না, বাসা থেকে যে যৎসামান্য টাকা নিয়ে থিয়েটারটা করা যেত। আস্তে আস্তে যখন মানে সংসার হলো, হ্যাঁ, তখন এক ধরনের খরচ, শ্যামাঙ্গিনী শ্যামা জীবনে এলো। না না সেটাও না, মানে অবশ্যই সেটাও একটা ব্যাপার। সো ছেলে হলো, তো সংসারের এক ধরনের তো সাপোর্ট লাগেই। আগের মতো তো আর ওই যে সারাদিনে একটা টাকা নিয়ে, হ্যাঁ, সো আমাদের দেশের স্ট্রাকচারটা এমন যে থিয়েটার করে তো আর জীবিকা নির্বাহ করা যায় না। তো ইচ্ছা থাকা সত্ত্বেও থিয়েটার থেকে আসলে একটু দূরে সরে আসা হয়, একটু দূরে সরে আসা হয়। সো সেটা আসলে খুব কষ্টের। আর রিহার্সাল তো তখন দেখা যেত যে মানে ওই টাইমলি যাওয়াটা, যেমন দেখা যেত আমি একটা চাকরি করতাম, হ্যাঁ, তখন ফার্ম গেট অথবা ইন্দিরা রোডে রিহার্সাল হতো, দেখা যেত 5 মিনিট দেরি করে গেছি, আমাকে গেটের বাইরে দাঁড়ায় থাকতে হতো অনেকক্ষণ, তারপরে আবার ঢুকতাম, মানে এক ধরনেরই ছিল। আর সন্ধ্যার সময়টা তো ওই একটা ঘরের মধ্যেই আমরা নানান ধরনের, যখন নাটক নামানো হতো তো 1 মাস 1.5 মাস রিহার্সাল চলতো, এবং দেখা যেত শোর আগে সকাল থেকে রাত পর্যন্ত, হ্যাঁ, এরকম রিহার্সালও করতাম। সো সেটা আসলে অনেক আনন্দের। এখনও যখন দলে যাই মনে হয় নিজের বাড়িতে ফিরেছি।
নিজের ঘরে ফিরেছি এরকম একদমই। মনে হয়। আচ্ছা দাদা, এমনও তো অনেক আর্টিস্ট আছেন যে থিয়েটার করছেন জন্য টেলিভিশনে খুব একটা আগ্রহ নেই, বা টেলিভিশনে কাস্ট করা হচ্ছে না, দুটো পার্সপেক্টিভই হতে পারে। এটা আসলে কি কারণে বা কেন? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যেমন আমার আমার সবসময় মনে হয় যে একটা আর্টিস্ট সব মাধ্যমেই কাজ করুক যদি সুযোগ থাকে। অনেকে হয়তো সুযোগ পায় না, যেমন মফস্বলে যারা থিয়েটার করে, আমরা যেমন ঢাকায় থিয়েটার করেছি বলে একটা দল করেছি বলে আমরা বা সুযোগ পেয়েছি। আরণ্যকের মতো দল। কারণ আমাদের গুরু মামুনুর রশিদ ছিলেন বলে হয়তো বা সুযোগ পেয়েছি। অনেকে সুযোগ পায় না, আমার থেকে অনেক ভালো ভালো অ্যাক্টর হয়তো মফস্বলে আছে, যেমন চিটংয়েও বিভিন্ন জেলার শিল্পকলাতেই তো আছে, কিন্তু তারা তো আর সো তারা আসতে সুযোগ পারে পায় না। না। মানে শহরে সিটিতে থাকাতে আমরা অনেকেই অনেক ধরনের সুযোগ পেয়েছি। আচ্ছা, এটা তো সুযোগ একটা পার্সপেক্টিভ, আবার এমন অনেকে আছে যে হয়তোবা আগ্রহটাই নেই টেলিভিশনে। হ্যাঁ, সেরকম আছে, এটা ব্যক্তিগত ব্যাপার। যেমন আমার সবসময় সব মাধ্যমে কাজ করতে ভালো লাগে। মানে আমি একজন অ্যাজ এন, মানে এরকম কি আপনি শুনেছেন আপনার সারাউন্ডিং এ যে তার কেন টেলিভিশনের প্রতি অনীহা? হ্যাঁ, ওইটা যে কি আসলে কারণে? বললাম তো একেবারেই ব্যক্তিগত, একেবারেই ব্যক্তিগত। বা থিয়েটার পক্ষ থেকে কি নিরুৎসাহিত করা হয় বা এরকম কোনো ব্যাপার আছে কি? সেটা এক সময় করা হতো, এখন করা হয় কিনা আমি জানি না, কিন্তু আমাদের দলে সব সময় বলা হতো যে তোমার বাইরে কাজ প্রফেশনাল করো। অভিনয় করো, হ্যাঁ বাইরে কাজ করো, এবং বাইরে কাজ করে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। যদি হয় তাহলে তো সব অভিনয়ের মধ্যেই থাকলা, এটা সব সময় বলা হতো। আচ্ছা, এখানেও আসলে একটা পরিবর্তন এসেছে। ওকে, দাদার কাছে ফিরবো। সেতু, নাচের গল্প শুনছিলাম, নাচ শেখার একদম খুব কষ্ট করে নাচ শেখা হয়েছে। তো ছোটবেলায় কি নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছে ছিল? আম, না, তখন বললাম না, তখন ওই সময়টা নিজে নিজে ডিসিশনটা নেওয়া টাইমটা ছিল না আসলে। মানে বড় হয়ে কি হব আসলে, তো বাবা মা যেটাই বানাবে সেটাই হব। তো সেক্ষেত্রে সবসময় কাজ করার ইচ্ছা ছিল পর্দাতে, আমাকে টেলিভিশনে দেখা যাবে, সেই চিন্তা করে নাচ থেকেই তো ঢাকায় আসা। তো নৃত্যশিল্পী তো প্রথম মানে হচ্ছে প্রথম ভালোবাসা হচ্ছে নাচ, তারপরে অভিনয়। আর অভিনয়ের মধ্যে তো সবকিছু থাকে, নাচ গান সবকিছুই থাকে। তো নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা ছিল, আর এখন তো অভিনয়শিল্পী মানে সবকিছু গুণের অধিকারী। একদমই। আচ্ছা, যেটা বলছিলাম যে একটি বেসরকারি চ্যানেলে 403 পর্ব, 6 পর্ব। 406 পর্ব। আচ্ছা, বিশাল একটা জার্নি। এই জার্নির কোন জিনিসগুলো তোমাকে খুব মানে তাড়া করে বেড়ায়, কোন মেমোরিগুলো খুব মনে পড়ে? মেমোরি বলতে ওখানে সবাই খুব গুণী আর্টিস্ট যারা ছিল, সবাই খুব ভালো, সবাই খুব সাপোর্টিভ আমাকে। আমি যে নতুন হিসাবে তাদের কাছে ঢুকেছি, যেমন আমার মা ছিলেন হচ্ছে অপু সরকার, ওরা বিশ্বাস, তারপরে হচ্ছে ডলি জোহর আন্টি ছিলেন, তারা সবাই আমাকে সব পর্যায়ে সহযোগিতা করে গেছেন। আমি তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ জানাচ্ছি। তাছাড়া ডিরেক্টর, প্রডিউসার সবাই খুবই ভালোবেসেছেন আমাকে, মানে একদম তাদের নিজের ঘরের মেয়ে হিসেবে আমাকে রেখেছে। তো সেই বিষয়টা অন্য অন্য সেটে গেলে খুব মিস করি। আর মানে বেসরকারি ওরকম ইনহাউস প্রোডাকশনগুলোতে আসলে সুবিধা থাকে, খুব তাড়াতাড়ি শুটিং শেষ হয়ে যায়, একদম আর্লি মর্নিং আমরা উঠে চলে যাই, এটা কি মানে সবকিছু কাইন্ড অফ টাইমলি, জবের মতো? জবের মতোই, হ্যাঁ। সবকিছু টাইমলি হচ্ছে, আমরা গেটে ঢুকছি সাইন করে, খাবার খাচ্ছি সাইন করে, আবার আসার পথে একটা সাইন করছি, ভালো লাগছে। আমাদের বাসায় ফিরতে ফিরতে 8টা-9টা বেজে গেছে, এমন না যে অন্যান্য শুটিং এ কি হয় রাত 11টা শেষ হয় বা 12টা শেষ হয়। হ্যাঁ, তারপরের দিন যে আবার আমাদের শুটিং থাকে সেই চিন্তা কিন্তু সব সেটে করে না, একটু কষ্ট এটা আমাদের হয়, এটা আমরা মানিয়ে নিয়েছি অলরেডি, এভাবে যাচ্ছে। তো সবাইকে মিস করব, সবাইকে মিস করি অলরেডি, যেমনটা বলছিলাম একটু আগে যে চাকরির মতো হয়ে গেলে সবাইকে তো মিস করবই। অন্যান্য সেটে এরকম সুযোগ সুবিধা হয়তো পাওয়া হয়ে ওঠে না, সেটাই মিস করি আর কি। আচ্ছা, এই যে সময়ের কথাটা, দাদা একটা সময় মানে কয়েক বছর আগে আমরা দেখলাম যে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কথা হলো, 10টার মধ্যেই প্যাক আপ হয়ে যাবে। তো এখন আসলে কি অবস্থা, এখন কি এটা মেনটেন করা হচ্ছে? আসলে হয় কি, দেখা যায় যে ওই যে বললাম না যে আমাদের বাজেটগুলো এমনভাবে বাঁধা থাকে যে ওইখানে গেলে আসলে ওই ডিরেক্টরের মানে একটা সময় ডিরেক্টরের ওই ইয়েটা দেখে, কারণ সব দায়ভার তো ওর উপরে থাকে, দেখা যায় যে একটা আর্টিস্ট আসলে বাধ্য হয়েই 1 ঘন্টা এদিক সেদিক হয়ে যায়, কারণ ও চেষ্টা করে। দেখা যায় সকালে হয়তো ওর শুরু করতে দেরিটা হয়ে যায়, মানে 8টা মানে 8টায় যে আমরা পৌঁছাবো, আমাদের জ্যাম ট্যাম হাবিজাবি সব কিছু মিলিয়ে দেখা যায় যে 10টায় শুরু করেছে। হ্যাঁ, তখন দেখা যায় যে 11টার পরে হয়তো 1 ঘন্টা বেশি কাজ করতে হয়েছে। তো ওই কনসিডারেশন থেকে, যেমন সিঙ্গেল নাটক,
2 দিন ডেট থাকে, অথবা একদিন, অনেক সময় একটা এখন সিঙ্গেল তো বেশিরভাগ একদিনই হয়, একদিনের খুব ডেট চাপ থাকে। পড়ে যায়। সো তখন ওই চাপটা আসলে সবাই মিলেই নেয় আর কি। আসলে তখন আমাদের কিছু করারও থাকে না, আমাদেরও চিন্তা যে না কাজটা তো শেষ করে যেতে হবে, তাদেরও চিন্তা যে কাজটা আমি তারা চলে গেলে তাদের কিভাবে কি করব, মানে তখন ওই আরো চিন্তা একটা থেকে আমরা দিনের যদি বাজেট লাগে, যে ব্যাপারটা তো ডাবল হয়ে শুধু গেল। বাজেটই না, যে আমাদেরও টাইম আছে কিনা, আমরাও সেটা দিতে পারবো কিনা, এরকম একটা ব্যাপার থাকে। আমাদের সেজন্য বাঙালির যত একটা রাতি হোক আর আমাদের একটা বাঙালির ইমোশন আছে না, আমরা যতই নিয়মের মধ্যে আসি আসলে, যেমন নিয়মের মধ্যে তো আসলে থাকা হয় না। আটকে রাখা যাবে না। আর অভিনয় এটাই। শিল্পীর জীবনকে আসলে নিয়মে বাঁধা যায়? যারা মানে ঠান্ডায় পানিতে নামে আর রোদে পুড়ে কাজ করে। যেমন অভিনয় আসার আর একটা কারণ হচ্ছে যে 9টা 5টা চাকরি করতে ভালো লাগতো না। হ্যাঁ, হ্যাঁ, যেটা আসলে নিয়মের এটা বাইরে, সব শিল্পীর দোষ। নিয়মের বাইরে 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 এটা বাইরে সব থেকে, শিল্পীর হ্যাঁ, মনের হ্যাঁ, দোষ। নিয়মের বাইরে থেকে কাজ করব, কিন্তু এখন দেখা যায় যে উল্টা হয়ে গেছে। ঢাকার বাইরে গেলে 6টার সময় উঠতে হয়, এখন আরো কষ্ট লাগে মাঝে মাঝে। 6টার থেকে রাত 11টা 11:30, এবং ঢাকার বাইরে গেলে 11টায় যেহেতু কাজ শেষ হয়, বাসায় আসতে আসতে দেখা যায় যে 12টা 12:30 1টা বেজে গেছে। তো আলটিমেটলি ওই যে নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই কুলিতে সেটাই হয়েছে। আচ্ছা, এই যে ঢাকার বাইরের কথা বলছিলেন দাদা, ঢাকার বাইরে হোক আউটডোরে হোক, সব থেকে খারাপ কি অভিজ্ঞতা আছে জীবনে অভিনয় নিয়ে, শুটিং এ? খারাপ মানে ঠিক ওইভাবে না, থাকে না যে মনে পড়ে যে খুব কষ্ট করে কাজটা করেছিলাম, আমি ওই নেগেটিভ অর্থে বলিনি, যে থাকে না যে কিছু প্রজেক্টে খুব বেশি পরিশ্রমটা দিতে হয়, বা নিজের তাড়না থেকেই কিন্তু আপনাদের মতো অভিনয় শিল্পী যারা আছে, যে এই চরিত্রটির জন্য আমি দিলাম, মানে নিজের সর্বস্ব উজাড় করে দিলাম, এরকম কোন চরিত্রের কথা মনে পড়ে যে খুব বেশি কষ্ট করে কাজ করতে হয়েছে? আর সেটা অনেকগুলো অনেক অনেক চরিত্রই আছে, মানে স্পেসিফিক্যালি আসলে যেমন বললাম, যেমন যদি কিছু। যেমন রিসেন্ট আমি ইয়েতে গিয়েছি, এই পাংশা গেলাম, রাজবাড়ী এই মানুষের। রাজবাড়ী পাংশা। আচ্ছা। গরমটা ছিল না, আহা। এই গরমে দেখা যাচ্ছে যে একটা মানে নদীর পাড়ে শুট করছি, কিন্তু ঘেমে, মানে আর্টিস্টরা ঘেমে, যেমন গরম মানে খুব তেমন রোদ। মনে হচ্ছে যে হার্ট অ্যাটাক করে ফেলবো, এরকম একটা অবস্থা, কিন্তু অভিনয় তো করতে হয়েছে। হ্যাঁ, তারপরে আর একটা ছবিতে কাজ করতে গিয়েছিলাম, গেট আপ ছিল, হ্যাঁ, চুল টুল লাগানো, দাড়ি লাগানো, মানে 2টা ক্যারেক্টার ছিল। পদ্মাপুরাণ ছবিটার নাম ছিল, মানিকগঞ্জে শুটিং করতে গিয়েছিলাম। তো দেখা যেত যে ওইটা যখন লাগাতাম তখনও খুব গরম ছিল, ওইটা যখন লাগাতাম তখন মানে খুব কষ্ট হতো, কিন্তু যখন আবার ক্যারেক্টারে ঢুকে যেতাম তখন কষ্ট তখন হতো না। ওটা ব্রেন থেকে চলে মানে যেত। এইটা কষ্টের আসলে কথা। মানে আমরা যারা অভিনয়ের সাথে সম্পৃক্ত, কারণ শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত, এরা আসলে পাগলের থেকে বড় পাগল। পাগল না হলে তো আমরা অভিনয় শিল্পী না। দেখা ওই যায়, যে বলছিলাম না যে ঠান্ডায় পানিতে ডুবে থাকো আর গরমে দেখা রোদে যায় যে রাত পড়ো। 3টার সময় আউটডোরে গেছি, রাত 3টার সময় ক্ষেতের মধ্যে ভাত খাচ্ছি, হ্যাঁ, পোকা টোকা উঠছে, সেখানেই ভাত খাচ্ছি। আর ভাতটা যে ঠিকঠাক আছে তার কিন্তু কোনো তার কোনো খবর ঠিক নেই। ঠিকানা নেই। যেমন লেট নাইট কাজ হয় অনেক সময়, মানে দেখা যায় সন্ধ্যার থেকেই, যেমন মাকাল নামে অনিমেষ আইচের একটা ইয়ে করতে গিয়েছিলাম, ওটিটির কাজ, সেটার কাজই ছিল হচ্ছে সন্ধ্যার পর থেকে ইয়ে পর্যন্ত, মানে ভোর পর্যন্ত। শুরুই হতো সন্ধ্যার পরে, যেমন মহানগর অন্ধকারে। 2তেও সেম অবস্থা, আচ্ছা। মহানগর 2 আশফাক নিপুণের, ওর কাজেও দেখা যেত যে সন্ধ্যার থেকে নিয়ে রাত শেষ পর্যন্ত, ভোর পর্যন্ত। সো ওই দেখা যেত যে ওইভাবেই কাজ করতে। এরকম যারা বলে নেয় আগে থেকে, তখন কিন্তু মেন্টালি সেট আপ করা যায় যে না আমার এত রাত পর্যন্ত কাজ করতে হবে, কিন্তু তারপরও যাদের বলে যে আপু 11টার দিকে শেষ করে ফেলবো আমরা, কিন্তু দেখা গেছে 2টা 3টা। আমি রিসেন্ট বলবো না, 2-3 মাস আগে একটা কাজ করেছি, নামটাও না বলি, সেটা আমাকে ভোর রাত 4টা বাজে দিছে। তো সেই ভোর রাত 4টা সাভার শুটিং হয়েছে, সেখান থেকে আমি কিভাবে আসি, এসে তার পরের দিন সকাল 8টার গাড়ি আমি কিভাবে ধরি, আমার 8টা হচ্ছে রিপোর্টিং টাইম, বাসার নিচে গাড়ি থাকবে, তো 8টায় কিভাবে কি করব তখন, তো এটা খুবই খারাপ লাগে তখন। সেটা তো একটা সেই সময় মানে খারাপ লাগে, কিন্তু একজন আর্টিস্টের হ্যাঁ। পারফরম্যান্সেও তো সেটা এফেক্ট করে। সেই সময় খারাপ লাগে, কিন্তু খুবই খারাপ পরবর্তীতে আর মনে থাকে না। হ্যাঁ, সেজন্যই তো ওকে যে শিল্পী। কিছু বলবো সেটাও কিন্তু মনে থাকে না, আহা থাক কি বলবো, এখন ওরও তো দোষ নাই, এরকম হয়ে যায়। আচ্ছা দাদা, যে এই অভিজ্ঞতাগুলোর কথা শুনছিলাম, যে একটি বলছিলেন যে দেখা যাচ্ছে রাত 3টায় ক্ষেতের মধ্যে ভাত খেতে হচ্ছে, তো এরকম আরো কিছু অভিজ্ঞতার কথা আমার শুনতে ভীষণ লোভ হচ্ছে। সেরকম অভিজ্ঞতা তো প্রচুরই আছে, যেমন ওই যে ওইটার কথা বললাম পদ্মাপুরাণে, হ্যাঁ। পদ্মাপুরাণে দেখা গেল রাতের বেলা শেষ হয়েছে ওই সময় নদীর পাড়ে, হ্যাঁ, নদীর পাড়ে ওই টিমে লাইটের মধ্যে খাচ্ছে, তারপরে আবার দেখা গেল একটা সিন করতে হবে, মানে এই সিনটা না করলে পরের দিন আর ওই আর্টিস্টটা থাকবে না, তো
তো এরকম অনেক ধরনের অভিজ্ঞতা হয় আর কি, সব আর্টিস্টেরই কম না কম বেশি থাকে। এরকম কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, আমার হচ্ছে জবা হয়েছে? সিরিয়ালটাই অনেক আছে, এর আগে পরে তো আছে কিন্তু এগুলো তো হঠাৎ করে মনে পড়ে না। কিন্তু আমার সিরিয়ালটাই হচ্ছে প্রথম 7 দিন যখন কাজ করি আমি, আমাদের প্রথম লটে শুটিং হয়েছিল প্রায় 19 দিনের মতো। তো প্রথম 7 দিন পুবাইলে যখন শুটিং করি তখন শীত, মোটামুটি শীত। প্রথম 7 দিনই আমাকে পুকুরে ডুবতে হয়েছিল আর কি। ওই 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 সিনটা একবারে নিলে হয় না, মানে একদিনে শেষ করে না, প্রথম 7 দিনই করেছি। আর আমি সাঁতার পারি না এমনিতেই। আর পুবাইলে বিলবিলার যে পুকুরটা, ওই পুকুরটা তো খুব একটা ভালো না, খুবই নোংরা আর কি। তো সেখানে আমাকে, শুধু আমি না, আমার যে কো আর্টিস্ট ছিলেন সোহান খান, খুবই ভালো একজন আর্টিস্ট, আমার খুব পছন্দের, বেস্ট কো আর্টিস্ট বলবো, ও সাথে সাথে আমার সাথে ডুবেছে আর কি। তো সেক্ষেত্রে বলবো যে তারপরে এর এর মাঝখানে আবার হচ্ছে আমি পুকুর থেকে উঠে আসবো, তখন অলরেডি আমি শুকিয়ে গেছি। তো তখন কি করব, তখন আবার কি পুকুরে নামবো? তা তো না, ডিরেক্টর এসে বালতি ভরে পানিটা আমার উপর ফেলে দিল। কি করবো আর, এখন তো করতে হবে, কিছুই করার নাই। মানে তখন শীতের মধ্যে আমি কাঁপতেছি এরকম, এই ভিডিওটা আমি দিয়েছিলাম, অলরেডি ভাইরাল হয়ে গেছিল। তো কাঁপতেছি আর আচ্ছা ঠিক আছে, শর্ট শুরু হয়ে গেছে, যাও যাও অ্যাকশন অ্যাকশন, যাও যাও দৌড়ে আসো। এরকম কিছু করার নাই, ক্যামেরার সামনে আমরা তখন ঠিকঠাক, যতই কান্না করি যতই হাসি, ক্যামেরা দেখলে একটু এরকম থাকবে যেমন আর কি। এরকম হয় গরমের দিনে দেখা যায় যে একটা ক্যারেক্টারে একটা গেঞ্জি পরেছে কোনো রকম আর কি, গরম অনেক, সেই শুটিংটা চলে গেছে শীতের সময়। শীতের সময় কিন্তু আবার এই কন্টিনিউটি ওই মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু ডিরেক্টর বলতেছে যে ভাই আপনার কন্টিনিউটি তো ওইটা ছিল, সো আপনার ওইটাই পড়তে হবে। আমি ধোঁয়া বেরোচ্ছে বা একটা ইয়ে পড়ি, না এটা তো শীতের হবে না ভাই, এটা তো সামারে দেখাবে। মানে আগাম করে নেওয়া আর কি। আসলে এরকম আমাদের হয়, শীতের সময় আমরা চাদর মুড়িয়ে রাখি, যখন অ্যাকশন হয় তাড়াতাড়ি করে চাদরটা নিয়ে যায়, তাড়াতাড়ি করে শুটিং করি, তখন কিন্তু গরমকাল আমাদের শুরু কিন্তু হয়ে মনে যায়। হচ্ছে না যে শীত লাগছে, আমাদের ফেসে কিন্তু দর্শক বুঝতে পারছে না যে শীত লাগছে। এটাই আর কি, সবকিছুর মূলে কষ্ট থাকে, কষ্টের একটা জন্যই ছবিতে আসলে এত আমরা সুন্দর হয়ে শুটিং কাজ। করতে গিয়েছিলাম, জাহাজে ছিল কমলা রকেট, মানে জাহাজের মধ্যে ওই রকেট একটা ইয়ে ছিল, স্টিমার। তো আমাদের ঢাকা থেকে মোরালগঞ্জ আমরা যেতাম আসতাম। তো শুটিং করেছিলাম মোট 10 দিন, 10 দিন 14 দিন বোধ হয়। তো প্রথমবার সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে উঠে ওখানে শুটিং করলাম সারাদিন করে, 6টার সময় জাহাজটা ছাড়লো, শীতের সময় কিন্তু প্রচণ্ড শীত, তাও তো সবকিছু হ্যাঁ চারিদিকে প্রচণ্ড শীত কুয়াশা ছিল, কুয়াশা থাকবে। ছিল। এবং গেলাম আবার আসলাম, 3 দিন করে 6 দিন কাজ করলাম, 7 দিন কাজ করলাম। তো সেই ছবিটার ডিরেক্টর সামারে বললো যে তার কিছু শট লাগবে, কারণ কিছু কিছু জায়গা মনে হয়েছে যে এটা আরেকটু করা উচিত। হ্যাঁ, তো কিছু আচ্ছা, সিকোয়েন্স আচ্ছা। বাড়ছে। তো সোয়েটার পরা ছিলাম, এই মোটা সোয়েটার, তার মধ্যে গেঞ্জি পরা ছিলাম, লুঙ্গি পরা ছিলাম। তা আবার সামারে গেলাম, সামারে গিয়ে তখন তো শীতের মধ্যে স্টিমারের তো যেহেতু আর পুরো স্টিমার চালু থাকে না, একটা ছোট ছোট লাইট টাইট জ্বলে, ফ্যানও চলে না। তো তখন তো আর বুঝি নেই, কম্বল টম্বল গায়ে দিয়ে আরও শীতের মধ্যে ছিলাম। সামারে যখন গেলাম তখন যখন বন্ধ করে দিল, আর কুয়াশা কিভাবে নিবে, ধূপ জ্বালায় দিল চারিদিকে, মানে ধূপে, আরো টর্চার। হ্যাঁ টর্চার, সোয়েটার পরা। তারপরে রাতের বেলা যখন ঘুমাতে যাব তখন তো গরমে কে ঘুমাবে, তখন আলাদা জেনারেটর এনে লাইন দিয়ে একটা ফ্যান চালাই দিল, সারা রাত ওভাবে থাকলাম। আবার সকাল 9টার সময় ওই লঞ্চটা ছাড়তো এখান থেকে হচ্ছে 6টায়, আর ওখানে গিয়ে পৌঁছাইতো দুপুরবেলা 3টায় পরের দিন। আবার ওখান থেকে ছাড়তো 9টায়, পরের দিন এখানে পৌঁছাইতো ভোরবেলা। সো এইটা একটা বিশাল এরকম অভিজ্ঞতা প্রায়ই হয়, মানে অনেক সময় হয় যে শীতের সিজনে শুটিং সামারে গিয়ে হচ্ছে। তবে হ্যাঁ, ওইটা একটা মেমোরেবল স্মৃতি রয়ে গেছে, কারণ আমরা আসলে এনজয় করি, নিশ্চয়ই, যতই কষ্ট স্টিমারে- হয়। স্টিমারে এই যে সারাদিন খাওয়া কষ্টগুলো দাওয়া। করা হয়, স্ক্রিনে যখন কাজটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়, তখন কিন্তু এই কষ্টগুলোর না, কথা মনেই থাকে না। একদমই এই ছবিটা হ্যাঁ, কিন্তু নেটফ্লিক্সে ভরে এখনো যায়। কিছু আছে, একেবারে তখন। নেটফ্লিক্সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ছবি হিসেবে কমলা এখনো রকেট। কমন। আরো কিছু অভিজ্ঞতার কথা শুনবো, তবে যেটা বলছিলাম যে অনেক তিক্ত অভিজ্ঞতা থাকে বা খুব কষ্টের মধ্য দিয়ে কাজ করতে হয়, কিন্তু ভালোবাসার জায়গাটা যখন স্ট্রং হয় বা পর্দায় যখন খুব সুন্দর একটা কাজ দেখা হয়, তখন সেই কষ্টগুলো উড়ে যায়। এবারে আমি একটু ভালো অভিজ্ঞতার কথা শুনতে চাই। থাকে না যে এত বছর ধরে কাজ করছেন, এত এত অভিজ্ঞতা, যে মনের মধ্যে খুব ভালো লাগার অনুভূতি দেয় কিছু অভিজ্ঞতা। সেটা হতে পারে কোনো গুণীজনের কোনো কমপ্লিমেন্ট, সেটা হতে পারে আপনার অভিনয় যারা পছন্দ করে এরকম কিছু জানিয়েছে, বা যে কোনো কিছু। যেমন সপ্তসঙ্গিনী একটা নাটক করেছিলাম, 1 ঘন্টার নাটক। তো এটার মধ্যে ফরিদি ভাই ছিল, আজাদ আবুল কালাম ছিল, পাল ভাই।
আমি আর আজরা। তো ওইটা ছিল হচ্ছে স্বপ্নে একটা মেয়ে সবসময় আসে আর কি, স্বপ্ন অনিমেষ আইচের একটা ডিরেকশন, হুমায়ুন আহমেদের মিসির আলীর গল্প থেকে না। আচ্ছা, তো ওই ক্যারেক্টার কিংবা ওই নাটকটা করে মানে এখনও আমার কাছে মানে সেই রকম মানে মনে হলো ব্লেড। দেখা যায় যে একটা মেয়েকে স্বপ্নে দেখে এবং ওই মেয়েটা যখনই আসে তখন সে ঘুমের মধ্যেই তাকে বাঁচাতে যায় এবং সকালবেলা দেখে যে তার পা কেটে গেছে, ব্লেডের মধ্যে দিয়ে দৌড়ায় দৌড়ায় পা কেটে গেছে, এরকম মানে সিকোয়েন্সগুলো ছিল এবং সেভাবেই সেটটা করা হয়েছিল। সো সেটার কথা এখনও মনে হয় এবং ওই নাটকটা আসলে খুবই একটা আমার জীবনে একটা বেস্ট প্রোডাকশন আমি বলবো। আচ্ছা, সেতুর কাছে যদি আমি এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার শুনতে চাই। তো স্বল্প দিনের ক্যারিয়ারটা, তো সেক্ষেত্রে প্রথমে বলবো মানে সব কাজের মধ্যে কিছু কাজ থাকে, মানে খুবই কম সংখ্যক কাজ থাকে একদম নিজের আত্মতৃপ্তির জন্য কাজটি করা। যেমন যাবার আগে আমি একটি শর্ট ফিল্ম করেছিলাম সাইরেন, আশাপূর্ণা দেবীর গল্প থেকে নেওয়া আর কি। পরিচালক ছিলেন ইয়ামিন ইলান। ওই কাজটা আমার খুবই পছন্দের ছিল, ইভেন এখন পর্যন্ত ওইটা আমি বারবার দেখি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে নিজে চেষ্টা করি আসলে কোথায় আরেকটু মনে হয় বেশি করে ইয়ে করলে এফোর্ট দিলে আরও মনে হয় ভালো হতো। তারপরে জবাটা তো খুবই ভালো লাগার কাজ, একদম আত্মতৃপ্তির কাজ। তারপর এখন যে সিরিয়ালটি করছি এই সিরিয়ালটাও আশা করি হবে আমার ভালো কাজের ঝুলিতে একটি কাজ। হ্যাঁ, এনটিভিতে। তো সব কাজের মধ্যে একটু ওইরকম থাকবে ভালো লাগা, কিছু কাজ থাকবে ভালো লাগার জন্য, আবার কিছু কাজ থাকবে যে না শুধুমাত্র করার জন্য করা, যে করলেই না এরকম থাকবে। তো সবকিছু ঊর্ধ্বে হচ্ছে দর্শকদের ভালোবাসা, এটা যে আসলে মানুষ যে প্রাপ্তি। রিকগনাইজ করে যে মানুষ ভালো লাগা জানায়, এরকম কোনো কথা বা এরকম কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, এরকম তো হয়েছে। আমার আমার গ্রামের বাড়ি থেকে কল আসে আমার আম্মুর কাছে, ইভেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার বন্ধু বান্ধবী যারা আছে, আমার বড় ভাই বা ভাইয়ারা বা আমার কাছের মানুষ যারা আছে, তারা সবাই বলে একটা কাজ দেখার পরে যে কাজটা খুবই ভালো হয়েছে। আমার আম্মা তো পুরো একেবারে কেঁদে ফেলছে কাজটা দেখে, তুই কি সত্যি সত্যি মারা গেছিলি, এরকম কিছু থাকে আর কি। তো সবকিছু মিলিয়ে ভালোই লাগে তখন তাদের কমপ্লিমেন্ট শুনতে। আর যখন সেটে থাকি বা মেকআপ রুমে থাকি, বড়দের কমপ্লিমেন্ট শুনতে আরো ভালো লাগে। বা হঠাৎ করে বলে যে না তোর ড্রেসটা তো অনেক সুন্দর, শাড়িটা তো অনেক সুন্দর, কোত্থেকে নিচ্ছিস, তোর চোখটা তো অনেক সুন্দর। এটা সবাই নর্মালি বলে, এটা আমি নিজে বলাটা না আসলে। তো তখন নিজেকে আরো ভালোই লাগে যে এটা সবারই আসলে মনে হয়। একজন দর্শক আছে, কলটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসি। sure, sure. হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আপা ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো। আমি সাভার থেকে টুটুল ছিলাম। আচ্ছা, ভালো আছেন বললেন। হ্যাঁ, আমি ভালো। আমি একটু দাদার সাথে কথা জি বলতে জি, প্লিজ যাচ্ছিলাম। কথা বলুন। হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ভালো আছেন? জি ভালো ভাইয়া। জি, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা ছিল, আপনি ছোটবেলায় কেমন ছিলেন? খুব বোকা নাকি খুব জেন্টেলম্যান নাকি খুব চালাক? এটা একটু প্লিজ শেয়ার করবেন। বোকাও ছিলাম না, চালাকও ছিলাম না, মাঝামাঝি ছিলাম। আচ্ছা, আমি একটা টার্ম দেখছিলাম রিসেন্ট, যে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্টের মাঝামাঝিতে একটা টার্ম আছে, অ্যাম্বিভার্ট। হ্যাঁ। তো এরকম কিছু একটা। সেরকম কিছু ছিলাম। অনেক ধন্যবাদ টুটুল ভাই আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আচ্ছা দাদা, একবার ডাকাতের খপ্পরে পড়েছেন হ্যাঁ। শুনেছি, সেটা হচ্ছে 2010-এ। নাটকের শুটিং থেকে হ্যাঁ, ফিরতে নাটকের এরকম। নবাবগঞ্জ থেকে। তখন ওখানে আচ্ছা। প্রায় ডাকাতি হতো। আমি, ফারুক ভাই আর মনিরা মিঠু আপা, আমাদের তখন বাসা ছিল। শ্যামা আমার স্ত্রী তখন জাহাঙ্গীরনগর ড্রামাটিক্সে পড়তো। তো আমার বাচ্চা তখন শ্যামা ছোট আপুকে ছিল। কিন্তু আমি আমার প্রোডিউসার হিসেবে পেয়েছি। হ্যাঁ, না সেটা এসটিভিতে ছিল এবং সেটা জাহাঙ্গীরনগর ড্রামাটিক্স থেকে পাশ করা। তো তখন আমাদের বাসা ছিল জাহাঙ্গীরনগর এবং ঢাকা। তা আমি একবারে পরে আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল দলের সাথে 2010-এ একটা ট্যুরে। তো আমরা তো প্রায় নাটক নিয়ে ইন্ডিয়া যেতাম। তো রারাগ নাটকেরই শো ছিল। তা আমি জননী সাহসিনী 1971 রেদওয়ান রনির একটি নাটক, ওইটার শুটিং থেকে ফিরতেছিলাম রাতের বেলা। তা আমাকেও ফিরতে হবে, ফারুক ভাইকেও ফিরতে হবে, মিঠু আপাকেও ফিরতে হবে। তো আমরা তিনজনই রাতের বেলা ফিরছি। শেষ যে ব্রিজটা, সেই ব্রিজটা এসে একটা গাছের দিয়ে রাখছে আর কি আমাদের গাড়ির সামনে। ফলে রাখছে। হ্যাঁ, ফালায় না, ঢুকে রাখছে। আচ্ছা, মানে আমরা ব্রিজের স্ক্রিনে ভিতরে। যেমনটা দেখি হ্যাঁ, একদম। ব্রিজের মধ্যে রাখলো। তারপর হঠাৎ করে প্রায় 30-40 জন লোক দা বটি টটি নিয়ে দৌড়ায় চলে আসলো। আসার পরে আমি সামনে মানে আপনারা টোটাল 4 জন? আমরা 3 জন, ড্রাইভার 3 জন আর ড্রাইভার 4 জন। হ্যাঁ। তো
সবাই দৌড়ায় চলে আসলো, এসে তো কোপ দিবে এরকম একটা ভাব। আমি সামনে বসাচ্ছিলাম, আমি দেওয়ার সাথে সাথে মোবাইলটা বের করে দিয়ে দিলাম, দিয়ে বাকি দিয়ে দাও। ফারুক ভাইদের মোবাইলটা নিচের মধ্যে দিয়ে নিল, সুটকেস টুটকেস সব কিছু যা ছিল নিয়ে গেল। আমাদের ড্রাইভারের দুটো নতুন শার্ট ছিল, তো ড্রাইভার নতুন শার্ট দুটো নেওয়াতে ড্রাইভার খালি যেয়ে বলতেছে যে আমার শার্ট দুটো দেন ভাই, শার্ট দুটো দেন। আর আমি বলতেছি যে এই তোর শার্ট পরে নে, তুই আগে আয় গাড়িতে। মানে এইরকম একটা সিচুয়েশন ছিল। পরে তো আরো কিছু ডাকাতি টাকাতি এখন করলো, আমরা হাসছি মানে গল্পের মতো, কিন্তু কিন্তু সেটা খুব ভয়ঙ্কর সিচুয়েশনটা একটা চিন্তা অভিজ্ঞতা। করলে কি এবং ভয়ঙ্কর। সেই নাটকটা খুবই ভালো একটা নাটক, মানে এখনো ইউটিউবে বোধহয় পাওয়া যায়। খুবই একটা ভালো প্রোডাকশন ছিল। ওই যে বললাম না যে অনেক দুঃখের মানে স্মৃতি আছে, আবার সুখেরও স্মৃতি আছে। দুঃখের মাঝে একজন দর্শক আছে, একটু কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি নুরুন নবী বলছিলাম রাজশাহী থেকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন আপনি? আমরা সবাই ভালো আছি। আপনাকে অনেক স্বাগত রূপকথা রাতে। কার সাথে কথা বলবেন? আমি একটু দাদার সঙ্গে কথা বলতে আচ্ছা, চাচ্ছিলাম। কথা বলবেন। দাদা নমস্কার। নমস্কার। দাদা কেমন আছেন আপনি? জি ভালো। আপনাদের নাটক তো আমরা দেখি ভাই, খুব ভালো লাগে। জি ধন্যবাদ। আপনার অভিনয়গুলো তো অনেক টিভি থেকে আপনাদের অনুষ্ঠানগুলো দেখছিলাম, এখনো দেখছি, ভবিষ্যতেও দেখবো। জি খুব ভালো আশা করি আপনাদের কাছ থেকে ভালো ভালো নাটকগুলো। জি, আপনারাই তো আমাদের একটা স্মরণীয় আপনার একটা নাটক আছে সম্ভবত, রোজার ঈদ নিয়ে একটা আপনার নাটক ছিল, গরিবের ঈদ না কি যেন একটা নাটক ছিল, সম্ভবত মনে হচ্ছে না। গরিবের হ্যাঁ, নাটকটা খুব ভালো লেগেছে ভাই। সম্ভবত রোজার ঈদে এরকম ধরনের কোন নাটক আপনাদের কাছ থেকে উপহার পাই, খুব ভালো লাগবে ভাই। জি 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 জি, আপনারাই তো আমাদের সব। আপনারা দেখলেই তো আমরা আছি, আপনারা না দেখলে আমরা হ্যাঁ হ্যাঁ, এই নাটক থেকে জীবনে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। অনেক ভালো লাগছে নাটকটা আপনার। জি 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 জি, দোয়া করবেন ভাই। হ্যাঁ অবশ্যই দোয়া করবো। আপনার অভিনয়গুলো আমার খুব ভালো লাগে, আমি সবগুলো নাটকে দেখার চেষ্টা করি। খুব ভালো লাগে আপনার অভিনয়গুলো, খুব ভালো লাগে, একদম খুব একদম আপন। জি জি জি, ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমার মনে হয় যে এরকম যখন কেউ নিখাত ভালোবাসা জানায়, তার ভালো লাগার অনুভূতিটুকু জানায়, তার থেকে বড় প্রাপ্তি বা পুরস্কার একজন শিল্পীর জীবনে আর কিছুই না, হয় ওইটার না। জন্যই তো ওই যে বললাম না, নেম অ্যান্ড ফ্রেম, সেখান থেকেই তো আসলে এই এই পদযাত্রা। এটা যেমন কষ্টের তেমন আনন্দের। এই যে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, একটা মানুষ যখন অ্যাপ্রিসিয়েশন করে তখন আসলে দুঃখের কথা ভুলে যায়। সো এটা এক ধরনের প্রফেশন, আবার প্যাশন। কারণ আমি জীবনে অনেক প্রফেশনে যেতে পারতাম, কিন্তু আসলে একটা প্যাশন থেকে আজকে প্রফেশন। হ্যাঁ, সো এটাকে প্রফেশনের থেকে প্যাশনটা, আমাদের বাংলাদেশের যারা ম্যাক্সিমাম আর্টিস্ট তাদের প্যাশনটাই আসলে বড় শক্তি। প্রফেশনালি তারা হয়তো স্মুথ না, কিন্তু প্যাশন থেকে এখনও তারা এই কাজটা করে যায়। একদমই। আচ্ছা দাদা, উনি যেমন বললেন যে রোজার ঈদ নিয়ে একটা কন্টেন্ট, এখন কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রাখেন? ওটা ইউটিউবের একটা নাটক ছিল, মঈন খান নামে একজন ডিরেক্টর ও বানিয়েছিল। এটা আসলে ঈদে মানে মেয়েকে একটা জামা কিনে দেওয়ার ইয়ে থাকে না, পরবর্তীতে অনেক স্ট্রাগল করে ওই জামাটা দেয়। এবং মেয়েটাকে উনি যেটার কথা বললেন, ওটা যদি আমি ভুল না করে থাকি, মেয়েটাকে একসময় বাড়িওয়ালা বলে যে তোমার মেয়েটাকে বেচে দাও আমার কাছে, তাহলে তোমরা ভালো থাকবা। বউ একটা বাসায় কাজ করে, হ্যাঁ, আর এই লোকটা পিওনের চাকরি করে। ফাইনালি মালিক তাকে খুব অপ্রেসড করে, পরবর্তীতে মালিক এসে তার ঈদের দিন জামা টামা দিয়ে যায়, মেয়েটাও খুশি হয়, আর বাচ্চাটাকে ওরা বিক্রি করে না, বাচ্চাটাকে রেখে দেয়। এইরকম একটা গল্প, ইমোশনাল একটা মানে জার্নি বলবো। আর ওই বাচ্চাটার সাথেও তো খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার কথা। যেটা বলছিলাম দাদা, এখন যে কন্টেন্টগুলো সিলেক্ট করেন বা কাজ করেন, থাকে না যে এই সময়টাতে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, একদমই অনেক সস্তা কন্টেন্টও আমাদেরকে দেখতে হয়। তো আপনার যে ব্যাকগ্রাউন্ড বা যে জার্নিটা আপনি পাড়ি দিয়ে এসেছেন, সে জায়গা থেকে খুব সচেতনভাবেই আপনি কাজ করেন, আমরা এখন পর্যন্ত সেটা আসলে চেষ্টা করি, কিন্তু সবসময় করা যায় না। কারণ ইন্স্যুরেন্সের খাতার মতো একটা অঙ্ক থাকে, মাস শেষে এতগুলো টাকা লাগবে। সো ওই সব কিছু আসলে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সব কিছু যে আমি এটা করতে পারবো না, ওইটা করবো না, এইটা আসলে অ্যাক্টরদের চয়েস করা। যেমন আমার খুবই চয়েস করাটা এখন পর্যন্ত মানে সহজ না। কিছু কিছু কাজ আসলে করতে হয়, তবুও আপনি সচেতন। ক্যারেক্টার হয়তো পছন্দ হয়নি, তারপরেও করতে হয়। আচ্ছা দাদা, একটা কল নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আশরাফুল আশিস। স্ক্রিনে আমি দুজন টাঙ্গাইলের মানুষ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। কথা বলুন। আপনার টাঙ্গাইলের মানুষ দুজনে। ওর বাড়িও টাঙ্গাইল। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললো, উনি বললেন অলরেডি। দাদা হ্যাঁ সেতু, হ্যাঁ যেটা হচ্ছে দুজনই আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয়। দাদা নিঃসন্দেহে দুর্দান্ত একজন অভিনেতা। ওহ। আমরা ওনাকে ফলো করবার মতন একজন অভিনেতা। তো সেই জায়গা থেকে বিশেষ কিছু না, শুধু দেখলাম দুজন অত্যন্ত প্রিয় মানুষ স্ক্রিনে আছে, একটু শুভকামনা জানানোর জন্যই ফোনটা করা। অনেক অনেক ভালো থাকো দাদা সেতু, অনেক অনেক ভালো থাকো, সুন্দর থাকো, অনেক ভালো ভালো কাজ করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আশিস ও একজন খুব ভালো অভিনেতা এবং ওই যে পিতা পুত্র গঙের ওর পার্টনার ছিল। আমাদের ছোট ভাই ছিল, আমার শালা ছিল আর কি। সারা ছিল। তো ও খুব ভালো অভিনয় করে এবং খুব ডেডিকেশন নিয়ে অভিনয় করে। এখন বোধহয় ও বাচ্চা বোধহয় ছোট, তো জেগে আছে এর জন্য কিনা কে জানে। অনেক আশিসের ধন্যবাদ, ফ্যামিলিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নতুন বাবা আশিস দা, হয়েছে। আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। এরপরে আরো একজন কলার আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো জি, আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা শোনা হয়নি এখনো। জি আমি আতাউল ইসলাম বলছিলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা, কথা বলুন। জি হ্যাঁ, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ, ওনারা শুনতে পাচ্ছেন, আপনি বলুন। বলুন। ভাইয়া, ভালো আছেন? জি জি ভাইয়া ভালো। আচ্ছা, আপনার নাটক আমি আসলে আর্মিতে জব করি, সেক্ষেত্রে দেখার এত সুযোগ হয় না, তারপর অনেক নাটক দেখছি। আপনার নাটক অনেক ভালো লাগে। আর আমার লাইফে প্রথম কোনো লাইভ অনুষ্ঠানে কারোর সাথে কথা বলতেছি, এটা আমি আসলে আমি দেখতে ওয়েলকাম। সব সময় কথা বলবেন এখন থেকে। না, আসলে সেভাবে সুযোগ হয় না, তো ডিউটি ক্ষেত্রে এখন ডিউটিতে অলরেডি আছি আমি, তারপরও দেখার সৌভাগ্য হলো, ভাবলাম যে এই কথা বলি। তো আপনার নাটক দেখা হয়, ভালো লাগে। আশা করি আরো ভালো কিছু উপহার আমাদের দিবেন, তো দোয়া করবেন, ঠিক আছে আমাদের জন্য। জি জি, আপনি এত কষ্ট করে যে নাটক দেখেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি সবসময় বলি যে নাটকের দর্শকই হচ্ছে আমাদের চালিকা শক্তি। আপনারা যত আমাদের নাটক দেখবেন, বাংলা নাটক দেখবেন, ততই আমাদের নাটক সমৃদ্ধ হবে এবং যত আয়োজন সব আপনাদের জন্যই আসলে। থ্যাংক ইউ সো মাচ। আপনি রূপকথার রাত দেখছেন, আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করছি। আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমার নাম ইরতেজা চৌধুরী। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি মগবাজার থেকে, ঢাকা থেকে বলছি। মগবাজার থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কথা বলুন। আমি একটু রেজবিন সেতুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, জি, কথা জি, বলুন। জি। আর যে এই মহিলার যে নাম রেজবিন সেতু, এই একই জানলাম, জানেন? আচ্ছা কারণ ওদের যখন স্ক্রিপ্ট আসতো তখন আমি এত তাড়াতাড়ি দিয়েতো সব নামগুলি, আমি কার নাম কোনটাতে বুঝতে পারিনি কোনো সময়। আচ্ছা, যাই হোক, তো জয়া নিয়ে কথা বলি। আপনার নাটকটা আমাদের বাসায় আমার শাশুড়ি, ওনার বয়স 89, উনিও ফলো করতেন, বুঝছেন? উনি বেচারি এই মাসের মে মাসের 5 তারিখে মারা গেলেন, কিন্তু উনি এমন কোন আপনার সিন মিস করেনি, কোন এপিসোড মিস করেনি। প্রথমে তো আম্মা খাপ খাইলো, আমরা সবাই বললাম যে আম্মা ধরা খাইছে এই নাটকের সিরিজে। তারপরে আমার স্ত্রী নাসিমও ধরা খাইলো, আর তারপর আমি ধরা খাইলাম। মানে সব ওই নাটক যখন হবে সব কাজ করছে, এভরিথিং স্টপ, বুঝছেন? তো খুব ভালো লেগেছে আমাকে ওই নাটকটা। কিন্তু আপনার অ্যাক্টিং মাশাআল্লাহ চমৎকার চমৎকার চমৎকার। আর কিন্তু আমি আরেকটা কথা জানতে চাচ্ছিলাম যে আপনার শাশুড়ির নাম কি? আমার শাশুড়ির নাম হচ্ছে জগন্নাথের কথাই তো বলছে। হ্যাঁ, দুজন ছিলেন আসলে। প্রথমজন ছিলেন হচ্ছে অপু সরকার, ওনার রিপ্লেসমেন্ট হচ্ছেন হচ্ছে অরুণা বিশ্বাস। আচ্ছা আচ্ছা। আর শ্বশুর বেচারা পুরোপুরি বেচারা মানুষ। শ্বশুর হচ্ছেন শাহ আলম দুলাল, উনি হচ্ছে আরণ্যকের চাতুর্থী সিনিয়র। উনি একসময় জনপ্রিয় নাটক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের। না, উনি অভিনয় করতেন। হ্যাঁ, ওটা বোঝা গেল। আচ্ছা, তা আপনি এখন কোনো নাটক করছেন? আমি তো জানি না। আমি আসলে হচ্ছে আজকে যে জন্য লাইভে আসা, ঘরের শত্রু বিভীষণ, এই নাটকে আছি, জয়েন করেছি আর কি। আর পাশাপাশি টুকটাক সিঙ্গেল নাটক করছি। যে নাটকটি এনটিভিতে প্রতি রবি, সোম, মঙ্গল রাত 8টা 20 মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন।
ঘরের শত্রু বিভীষণ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, কথা বললেন। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমাদের। কত প্রেশাস একটা মানে অনুভূতি, তাই না? আমি পুরো একদম কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না। না, এটাই আসলে আমাদের মূল চালিকা শক্তি আর কি। এটা অ্যাপ্রিসিয়েশন খুবই 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 মানে অনুপ্রাণিত করে এবং অনেক কিছু ভুলিয়ে দেয়। এটাই বড় প্রাপ্তি। একদমই। আচ্ছা, সেতুর কাছে একটু শুনি যে থাকে না যে যেহেতু জার্নিটা শুরু হয়েছে, যে অনেকভাবেই তো নিজেকে দেখার ইচ্ছা হয় বা অনেক চরিত্র এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয় নিশ্চয়ই। কি ধরনের চরিত্র তোমার বাকেট লিস্টে আছে, মানে তোমার ইচ্ছা করে যে আমি যদি এরকম একটা ক্যারেক্টার পেতাম? একদম নিজেকে ভেঙে চুরে গড়ে ফেলার এরকম একটা ক্যারেক্টার করতে চাই আর কি। একদম গ্ল্যামার থাকবে না, কোনো কিছু থাকবে না, একেবারে এরকম কিছু ক্যারেক্টার করতে চাই সামনে। আচ্ছা দাদা, আমরা শেষের দিকে চলে এসেছি, খুব মানে অল্প সময় বাকি, তবু আমি একটি প্রসঙ্গে কথা বলার লোভ সামলাতে পারছি না, মানে সেই এক্সপিরিয়েন্সটা আমি একটু ছোট্ট করে শুনতে চাই। লাল মোরগের ছুটি, যেই চলচ্চিত্রের অভিনয়ের জন্য আপনার ঘরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এসেছে, সেটার একটু ছোট্ট করে বিহাইন্ড দ্য সিন শুনবো বা আপনার এক্সপিরিয়েন্সটা। বিহাইন্ড দ্য সিন লাল মোরগের ছুটির শুটিং আসলে অনেক আগে শুরু হয় কুষ্টিয়ায়, মাঝখানে নানান কারণে বন্ধ ছিল। পরবর্তীতে খুব ফার্স্ট ওই যে রাত বিরাতে, এটাও একটা গুড এবং ব্যাড জার্নির মধ্যে দিয়ে গেছে। রাত বিরাতে শুটিং করতে হয়েছে, খুব স্বল্প সময়ে করা হয়েছে। আর এটার ডিরেক্টর ছিল নুরুল আলম আতিক, মাতিয়া বানু ছিল লাইন প্রডিউসার, আর এটা অনুদানের ছবি ছিল। সো ওইটার অভিজ্ঞতাও, আর নুরুল আলম আতিক তো সেই ধরনেরই, তার সাথে কাজ করেও খুব মজা। আর আমার ক্যারেক্টারটি ছিল রাজাকারের একটা ক্যারেক্টার। হ্যাঁ, সো এই আর কি। তো এইটা আসলে খুব ভালো একটা গল্প এবং স্বাধীনতা যুদ্ধের উপর একটা ভালো, মোটামুটি একটা ভালো গল্পের ছবি ছিল। আর যে সম্মান আপনাকে এনে দিয়েছে সেটা একদম মনে কোঠায় জল করবে সব সময় আপনার নিজের। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো গল্প করতে আজকে রূপকথার রাতে। কেমন লাগলো ইন্টারভিউতে এসে? আর দর্শকদেরকে কিছু বলো। দর্শক, আমার খুবই স্বল্প সময়ের ক্যারিয়ারে আপনারা আমার পাশে যেভাবে আছেন ঠিক সেভাবে থাকবেন। আমি অনেক দূর আগাতে চাই, এগিয়ে যেতে চাই শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। ধন্যবাদ। আমারও তাই। আজকে এই অনুষ্ঠানে ডাকার জন্য এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এবং ঘরের শত্রু বিভীষণ নাটকটি দেখবেন, যার জন্য এখানে আসা। এবং ঘরের শত্রু নাটকটি অলরেডি বেশ জনপ্রিয় হয়েছে এবং সামনে আরও নানান ধরনের চমক আমার ডিরেক্টর সাজিন আহমেদ বাবু এবং রাইটার শফিকুর রহমান শান্তনু এরা দেবেন। আমাদের সাথে থাকবেন, আপনারাই আমাদের সব। সো আশা করি যে আপনারা নাটকটি দেখবেন। দাদা, আমার আরো একটা জিজ্ঞাসা আছে, নতুন যারা অভিনয় শিল্পী হতে চাচ্ছে, স্বপ্ন দেখছে, তাদেরকে আপনি কি সাজেশন দেবেন? আমি তো নতুন, আমি যে পুরাতন তা তো না। 3 দশক পেরিয়ে গেছে, আপনি যত ইয়াং সাজতে চান দাদা লাভ নেই, হয়ে গেছে। তো নতুনদের কাছে আসলে চোখ কান খোলা রাখাই একটা অ্যাক্টরের কাজ। আর যদি থিয়েটারটা করে, কোনো ইনস্টিটিউশনে থাকে, তাহলে আসলে নবগুলো, মানে প্রতিটা জিনিসের তো নব আছে এবং প্রতিটা জিনিসের ধরার একটা বিষয় আছে। ও যেমন একটা থিয়েটার থেকে এসছে, আমি যেমন একটা থিয়েটার থেকে আসছি। সো ওইটা করলে হয় কি, একটা ক্যারেক্টারের ভেতরে কিভাবে ঢুকতে হয়, একটা স্কুলে গেলে যেরকম হয় সেরকম একটা বিষয় থাকে আর কি। তো একটা থিয়েটার করে আসলে ভালো, না করলেও অনেকে অনেক থিয়েটার ছাড়া অনেকে মানে আমার মনে হয় না শুধু অভিনয় শেখায়, পুরো মানে মনে হয় একটা লাইফস্টাইল শেখায়, আচরণ শেখায়, সবকিছু শেখায়, মানে পরিণত একটা মানুষ হিসেবে আর কি। যেমন আমরা নিজেরা সেট লাগাতাম, আমরা নিজেরা আগে কাজ করতাম, সেট লাগাতাম, এখনো হ্যাঁ নিজেদের চাটা নিজেরা বানিয়ে খেতাম, 30 জনের চাও বানিয়ে দিতাম। সো এখন আমাকে ওগুলো কাজের মধ্যে থাকলে নিজেকে কোনোদিন মনে হয় না। মানে আমি একজন মানে বিখ্যাত অভিনেতার ইন্টারভিউ নেওয়ার সময়, নামটা না বলে শুনেছি, যে বলছে আমি প্রথম 3 মাস শুধু প্রোডাকশনের কাজ করেছি থিয়েটারে। হ্যাঁ, থিয়েটারে প্রোডাকশনের কাজ না, আমরা 3 মাস সেটা আমাদেরও করতে হয়েছে। এটা একটা জার্নি। হ্যাঁ, আমি মানে শেষ করতে যেও আবার গল্পে ঢুকে গেলাম। মানে আজকে গল্প করতে আমার এতই ভালো লাগছে, খুব ভালো লাগলো দুজনের সাথে কথা বলে, এবং সামনে যে কাজগুলো আসবে সেই কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। খুব সুন্দর কাটুক সময়, সুন্দর কাটুক জীবন, শুভকামনা। তোমার জন্য শুভকামনা রইল এবং এই অনুষ্ঠানের জন্য শুভকামনা রইল, এনটিভির জন্য শুভকামনা রইল। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থেকো।
প্রিয় দর্শক, কেমন লাগলো আজকে রূপকথার রাত? আশা করছি ভালো লেগেছে। আর যে কারণে আজকে রূপকথার রাত আমরা সাজিয়েছি আপনাদেরকে মনে করিয়ে দিতে যে প্রতি রবি সোম মঙ্গলবার রাত 8টা 20 মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। দেখতে ভুলবেন না, এনটিভির সাথে থাকবেন। আর আমার সাথে আবারও আগামী রূপকথার রাতে দেখা হবে শুক্রবার রাত 11টা 30 মিনিটে। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি।